একেবারে মাথা খারাপ করে দিয়েছে আমার। আজকালকার দিনের বাচ্চারা কোনো শিষ্টাচার নেই, কোনো সময় জ্ঞান নেই। এটা কোনো সময় হলো এত জোরে মিউজিক বাজানোর? এখন আমি পুলিশকে ফোন করছি। হ্যাঁ, রোজ পার্টি লেগেই আছে পার্টি। দাঁড়ো, আজকে আমি দেখছি কি করা যায়। এই 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 কি করছো তুমি? খুন খুন! এই কে আছো এখানে? খুন খুন! হ্যালো সিআইডি, আমি সুন্দরবন সোসাইটি থেকে কেশববাবু বলছি। এখানে একটি মেয়ের খুন হয়ে গেছে। এটা হয়েছে 1203 নম্বরে। কিন্তু আঙ্কেল, আপনি এত রাত্রির অবধি জেগেছিলেন কেন? আমি তো ঘুমোচ্ছিলাম, কিন্তু এত জোরে আওয়াজ আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি দেখবার চেষ্টা করছিলাম যে পার্টি কোথায় হচ্ছে, কিন্তু ততক্ষণে তো খুন হয়ে গিয়েছিল। নিন, এসে গেছি 1203। দীপক, কেউ জানেন এই দীপককে? নেহা দেবী কি এসে গেল? কেউ জানতো কি না জানতো? হয়তো খুনি এখনো ভেতরে আছে। দরজা খোলো, দরজা খুলুন। খুনি পালাতে পারবে না। দরজা খোলো বলছি। আঙ্কেল, ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তো? খুনি খুন করে পালিয়ে যায়নি তো? আরে আঙ্কেল, নেহা ম্যাডাম, কি হয়েছে? ভালোই হলো তুমি এসে গেছো। তুমি তো এই ফ্ল্যাটের নিচেই থাকো না? তুমি তো জানো মিস্টার দীপককে? আমি সবসময় এই ফ্ল্যাটে তালা লাগানো দেখেছি, কিন্তু কি হয়েছে? কেশব আঙ্কেল কাউকে মার্ডার হতে দেখেছেন। মার্ডার? আরে তোমরা কথাই বলতে থাকবে না কিছু করবে? এমনও তো হতে পারে যে মেয়েটা এখনো বেঁচে আছে। আঙ্কেল, আমি সেক্রেটারিকে বলে ডুপ্লিকেট চাবি আনা। এত সময় নেই আমাদের হাতে। কারুর মরা বাঁচার সমস্যা এখন। দরজাটা ভেঙে ফেলো। ভেঙে দাও দরজা। আঙ্কেল, দেখে আস্তে ধীরে। আরে বাপরে, এ তো খুব অন্ধকার ভেতরে। হ্যাঁ, আরে কেউ আলো জ্বালো। বিনয়, মনে হচ্ছে এখানে কারেন্ট নেই। সবাই নিজের নিজের ফোনের টর্চ জেনে নাও। হ্যাঁ, লাইটগুলো অন করে নাও আরে প্লিজ। এখানে তো কিছুই নেই। আমি সেটাই বলছি আঙ্কেল, আপনি বলেছিলেন যে এইখানে খুন হয়েছে, কিন্তু এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। এমন কি করে হতে পারে? আমি আমার নিজের চোখে দেখেছি মেয়েটিকে খুন হতে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে যুগ, তুমি একটা কাজ করো, 2-3 জনকে নাও আর পুরো ঘরটায় ভালো করে তদন্ত করে দেখো। এখানে তো কিচ্ছু নেই। ভেতরেও কিছু পাওয়া গেল না। এমন কি করে হতে পারে? সরুন। সেক্রেটারি স্যার এসে গেছেন। এটা কি হচ্ছে এখানে? এইভাবে কিভাবে একজনের বাড়িতে ঢুকে গেলেন আপনারা? বাবু, ভালো হয়েছে আপনি এসেছেন। আমি আপনাকেই কল করতে যাচ্ছিলাম এই ঘরের ডুপ্লিকেট চাবির জন্য। কেন? কেশব আঙ্কেল এখানে কাউকে মার্ডার হতে দেখেছেন। মার্ডার? কার মার্ডার? কোনো একটি মেয়ের। আমি সিআইডি কেও ডেকেছি। এগুলো কি খুন এখানে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এত লোক এই ভেতরে কি করছে? জানেন আপনারা কি করেছেন? ক্রাইম সিন এটা, প্রমাণ লোপাট হয়ে যেতে পারে। যান সবাই বাইরে যান এখান থেকে। কোনো জিনিসে হাত লাগাবেন না, যান। আচ্ছা দয়া স্যার, বাড়ির অবস্থা দেখে তো মনে হচ্ছে না কেউ কোনোদিন এখানে ছিল। অনেক দিন থেকে বন্ধ ছিল এটা। হ্যাঁ স্যার, মনে তো হচ্ছে না এখানে কোনো অপরাধ হয়েছে। হ্যাঁ, কেশব বাবু, হ্যাঁ এই দীপক যে এই ফ্ল্যাটের মালিক, হ্যাঁ। কোথায় সে? স্যার, আমি এই বিল্ডিংয়েই থাকি, কিন্তু আমি কোনোদিন ওনাকে দেখিনি, কারণ এই ফ্ল্যাটটা সবসময় বন্ধই থাকে। ঠিক আছে কেশব বাবু, আপনি বলুন, আপনি এখানে কি দেখেছিলেন? স্যার, রোজ পার্টি। আমি দেখছি কি করা যায়। কি করছো? হ্যাঁ, এই কেশববাবু, আপনি ওই লোকটা কিংবা মেয়েটাকে চিনতে পেরেছেন? আগে না, আমি ওর চেহারা দেখতে পাইনি। আর কি মনে আছে আপনার কেশব বাবু? আমি বলতে চাইছি, আপনার তো মনে আছে মেয়েটি কি ড্রেস পরেছিল, খুনি কি পরেছিল? স্যার, যতটা আমার মনে পড়ছে ততটা মেয়েটা গলায় একটা লাল রঙের কিছু পরেছিল, যেটা খুব উজ্জ্বল ছিল। আর লাল রঙের পোশাক ছিল। গলার মধ্যে লাল রঙের কিছু হ্যাঁ। চকচকে। হ্যাঁ,
স্কার্ফ ছিল না তো? আমার তো অতটা আইডিয়া নেই। ওটা উজ্জ্বলই ছিল, আর সোনার মতো উজ্জ্বল ছিল। আর ওই খুনি ও কি পড়েছিল? ও কালো রঙের কিংবা ডার্ক কালারের কোনো কাপড়। আর কি দেখেছিলেন? বলতে চাইছি যে আর কিছু মনে পড়ছে? স্যার, যতটা আমার মনে পড়ছে তাতে ঘরে একটা পেন্টিং কিংবা কোনো পোস্টার ছিল, একটা বাঘের মুখ, হাঁ করা, হাঁ। না তো কেশববাবু, সেরকম তো কিছু পোস্টার বা পেন্টিং কিছু, আর যদি থেকেও থাকে এখন দেখতে পাচ্ছি না। স্যার, আমি যেটা দেখেছিলাম সেটাই আপনাদের বললাম। কোনো ব্যাপার না। ফেডরিক, দেখো একটু ভালো করে দেখো, দেখো কোনো ব্লাডের ট্রেসেস পাওয়া যায় কিনা, রক্তের ছিটে। ইয়েস স্যার। কেশববাবু, হ্যাঁ, আপনি থাকেন কোথায়? মানে বলতে চাইছি আপনার ফ্ল্যাট কোথায়? আমার ওই যে স্যার, ওই সামনের ফ্ল্যাটে আমি থাকি। ওটা? হ্যাঁ, ওই সামনের ফ্ল্যাটটা। স্যার ওই দেখুন, স্যার ওই দেখুন, খুনি 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 স্যার, ওই কোথায়? কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে এক্ষুনি দেখলাম আমি, ওই দিকে পালিয়ে গেল। স্যার, হ্যাঁ? আমরা নিচে গিয়ে দেখছি। হ্যাঁ, যাও। সরে যান প্লিজ, সরে যান, যেতে দিন। স্যার এক্ষুনি আমি দেখলাম ওদিকে পালাতে। বিনয়, হুম? আচ্ছা কেশব আঙ্কেল এসব অ্যাটেনশন পাওয়ার জন্য করছেন না তো? উনি যদি ওরকম না করেন না তাতেই মঙ্গল। এবার তো উনি সিআইডিকেও ডেকে এনেছেন। যদি এনারা জানতে পারেন যে আমরা মিথ্যা কথা বলছি, তো আমরাও ফেসে যাব। একটা কাজ করা যাক, এসিপি স্যারের কাছে গিয়ে কথা বলি। হোয়াট ডু সে? এক সেকেন্ড স্যার, এক্সকিউজ মি, আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ, বলো। স্যার আসলে ওই কেশব আঙ্কেল একাই থাকেন, আর অনেক সময় বোরও হয়ে যান। তো সবার অ্যাটেনশন পাওয়ার জন্য মিথ্যে মিথ্যে কাহিনীও অনেক সময় বানিয়ে ফেলেন। হ্যাঁ স্যার, সত্যি বলছেন ইনি। কেশববাবু গল্প তৈরি করেন? হ্যাঁ। কিন্তু দেখুন, এখানে একটা খুন হয়েছে। কেশববাবু এই ধরনের গল্প কেন বলবেন? হ্যাঁ, স্যার কয়েকবার মিথ্যে বলেছেন, কয়েকবার হার্ট অ্যাটাকের মিথ্যে, কখনো ওনার ঘরে চুরি, আর আজ হয়তো এখানে মার্ডারের মিথ্যে। জানি না ওনার কথা বিশ্বাস করব কিনা। স্যার ইনি একদম সত্যি কথা বলছেন। আর স্যার একটা কথা, স্যার ইনি কিন্তু ডিপ্রেশনের ওষুধও খান, তো হয়তো ওগুলোরই সাইড এফেক্টের জন্য এরকম বিহেভ করছেন। উই ডোন্ট নো। কেশববাবু গল্প বানিয়ে বলেন? স্যার এখানে তো দুটো রাস্তা আছে, এখান থেকে গেল না ওখান থেকে। পঙ্কজ, একটা কাজ করো, তুমি এখানে দেখো, আমি ওদিকটা দেখছি। আরে স্যার, আপনি কে? আর ওদিকে কোথায় যাচ্ছেন? আমি সিআইডি থেকে আসছি। তুমি জানো বিল্ডিং এ মার্ডার হয়েছে? মার্ডার? হ্যাঁ হ্যাঁ, যখন জানতে পেরেছি তখন থেকে আঠার মতো চিপকে এখানেই বসে আছি, না নিজে গেছি না কাউকে যেতে দিয়েছি। স্যার ওই লোকটা খুব ট্যালেন্টেড স্যার, এখান থেকে পালিয়েছে। এই, এরকম হতেই পারে না স্যার, এদিকেও ডেড এন্ড স্যার। আরে এই লোকটা একটু আগে এখান থেকে পালিয়েছে। বললাম না স্যার, সম্ভব নয়। আরে দূর বাবা, কি করছিসটা কি? হাতি পাচ্ছে, ওইদিকে ঘুরে দিতে পারছিস না? পুরো একবারে ভিজিয়ে দিলি আমায়। স্যার আমাকে বিশ্বাস করুন, এদিক দিয়ে মানুষ কি কোনো মশা পর্যন্ত যায়নি। আমি আমার ডিউটি পুরো সততা আর সাহসের সঙ্গে করি। আমি না গলা টিপে তোর জিভ বার করে দেবো, তখন থেকে গায়ের মধ্যে হাঁচি দিয়ে যাচ্ছে। আমাদের এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে হবে। এত কবে থেকে বন্ধ? এই জন্যই তো আমি চেয়ার নিয়ে এখানে বসে আছি। দূর বাবা, এ কি করবো আমি? এপারেও ডেড এন্ড, ওপারেও ডেড এন্ড। ওই লোকটা এখান থেকে পালায়নি, কোথায় উধাও হয়ে গেল? হ্যাঁ দয়া, কি হয়েছে? স্যার বুঝতে পারলাম না কোথায় উধাও হয়ে গেল। আমরাও কোথাও কোনো রক্তের দাগ পাইনি ওই ফ্ল্যাটে। স্যার না লাশ আছে, না অপরাধী, আর না কোথাও কোনো রক্তের চিহ্ন। সোসাইটির লোকজন বলছেন যে কেশববাবু তার মন গড়া গল্প শোনান। স্যার এই কেশববাবু সত্যি বলছে না স্যার,
কারণ খুনি যদি এখান থেকে পালাতো তাহলে ওয়াচম্যান নিশ্চয়ই দেখতো। কিন্তু স্যার, কেশববাবু মিথ্যে কথা কেন বলবেন? সেটাই তো, কেন উনি এরকম বলবেন? এদিকে কলোনির লোকেরা বলছে যে কেশববাবু তার নিজের দিকে অ্যাট্রাকশন আনার জন্য এইসব বলে গল্প বানান। এখন বুঝতে পারছি না ওনার গল্প বিশ্বাস করব কি করব না। কি হলো দা? স্যার, এটা ওই কাপড় যেটা ওই মেয়েটা পরেছিল। স্যার এখনো অবধি একটাই প্রমাণ পেয়েছি, এই স্কার্ফটা। আর এখন যদি কোনোভাবে সালুমকে স্যার এই স্কার্ফে রক্ত খুঁজে পান, তাহলে তো এটা প্রমাণ হয়ে যাবে কেশববাবু সত্যি বলছেন। স্কার্ফ চেক করা হয়েছে পুরবি, কিন্তু তুমি আশাহত হবে, কারণ বস, ওই স্কার্ফের মধ্যে আমি রক্তের একটু নমুনা পাইনি। রক্ত পাওয়া যায়নি? স্যার আমি তো বলবো এই কেসটা বন্ধ করুন। আরে খুন টুন কিচ্ছু হয়নি। হ্যাঁ, আর আমরা ঘুমিয়ে পড়ি। স্যার সবাই বলছিল যে কেশববাবু না, উনি গল্প বানান। কিন্তু যদি এবার ওর গল্পটা সত্যি হয় তাহলে? তাহলে স্যার ওয়াচম্যানও তো খুনি দেখতে পেতো, তাই না? কিন্তু কোথায় খুনি? তাহলে এই স্কার্ফটাকে তুমি কি বলবে? যদি কেশববাবুর কল্পনায় এই স্কার্ফটা পাওয়া যায়, সেই একই রকমের স্কার্ফ কলোনি থেকে কিভাবে পেলাম? স্যার এই কেসে প্রশ্ন তো প্রচুর আছে, কিন্তু উত্তর কিছুই নেই। দয়া, এই কেসে না ক্রাইম সিন আছে, না এই কেসে কোনো লাশ আছে, কিন্তু এই কেসে সাক্ষী আছে। কিন্তু তার সাক্ষ্য সঠিক কিনা সেটা বলা যাচ্ছে না। তাছাড়া একটা প্রমাণও পাওয়া গেছে, কিন্তু সেটা কোনো কাজের না। বড়ই অদ্ভুত কেস না? এটা কেস না, চোখের ভুল। এই কেসে কেউ এমন একটা কিছু দেখেছে যেটা আসলে হয়নি, আর কেউ কিছু দেখতেও পায়নি, যদিও ও ঠিক ওর সামনে ছিল। পুরবি, একটা কথা বলো তো, এই ধরনের স্কার্ফ ঠিক কখন তোমরা পরো? স্যার এই ধরনের স্কার্ফ পার্টিতে। পার্টিতে? দয়া, কালকে রাত্রে এই বিল্ডিং এ অনেকগুলো পার্টি চলছিল। আরে ভাই, আমার মুখে হাঁচছিস কেন? ওদিকে গিয়ে কর না। সরি স্যার, এই হাঁচি আমার ওই ওয়াচম্যানের থেকে হয়েছে। থুতুতে ভরিয়ে দিয়েছিল। আরে কথা কম বলছিল, হাত ছিল গায়ে বেশি। এক মিনিট পঙ্কজ, তুমি কি বললে? ওই ওয়াচম্যান হাত ছিল? হ্যাঁ স্যার, বারবার হাত ছিল। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? না না, সরি, এই মনে হলো আর কি। ওয়াচম্যান হাত ছিল। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। রিতেশ, আনন্দ আর তুমি কাল রাতে তোমাদের ওখানে পার্টি ছিল, তাই না? হ্যাঁ ম্যাডাম ছিল, কিন্তু এখন বাড়িতে পার্টি রাখাও কোনো অপরাধ নাকি? এই স্কার্ফটা চিনতে পারছো তোমরা কেউ? হ্যাঁ ম্যাডাম, এটা তো রনিতার স্কার্ফ। হ্যাঁ, কাল রাতে তো এই স্কার্ফটাই পরেছিল। আপনারা দুজন রনিতাকে চেনেন? আগে হ্যাঁ, কাল রাত্রেও আমার পার্টিতে এসেছিল। স্যার ও আমার পার্টিতেও এসেছিল। নাম্বার দাও তো। স্যার আমার? তোমার কেন, রনিতার। আচ্ছা আচ্ছা। নাম্বারটা তো বন্ধ বলছে। অন্য কোনো নাম্বার আছে? স্যার ল্যান্ডলাইন নাম্বার আছে, এই নিন স্যার। হ্যাঁ পুরবি, স্যার। কি বলছে এরা? স্যার এই স্কার্ফটা কোনো রনিতা নামে মেয়ের। পঙ্কজ ওকে ফোনে ট্রাই করছে। রনিতা?
লাস্ট কখন দেখেছো তোমরা রনিতাকে? স্যার আমার পার্টিতে তো রনিতা মাত্র 2 মিনিটের জন্য এসেছিল। ওর আনন্দর পার্টিতে যাওয়ার বেশি তাড়া ছিল। আচ্ছা, আর রনিতা পার্টিতে একলা এসেছিল না আর কেউ ছিল ওর সঙ্গে? না স্যার, কেউ ছিল না স্যার। তাহলে আনন্দ, রনিতা তোমাদের ওই পার্টিতে কতক্ষণ ছিল? স্যার প্রায় 1:45 পর্যন্ত। তারপরেও ওর পার্টিতে চলে গেছিল। আচ্ছা, তাহলে রনিতা তোমার পার্টিতেও গেছিল? দারুণ ব্যাপার তো। এতক্ষণ চুপচাপ বসেছিলে, বলতে চাইছো না নাকি কিছু লুকোনোর চেষ্টা করছো? না, ওই দেখুন। হ্যাঁ, আরে আমি ওই কি কথা বলতে গিয়ে তোতলাচ্ছ কেন? হ্যাঁ, কে ও তোতলাচ্ছে এই কারণে দয়া, কারণ যে ফ্ল্যাটে খুন হয়েছিল সেই ফ্ল্যাটের এক্স্যাক্টলি নিচের ফ্ল্যাটে থাকে ও। কেশব বাবুর ওখানে পৌঁছানোর আগেই ও রনিতাকে খুন করে দেয় আর নিজের ফ্ল্যাটে এসে লুকিয়ে পড়ে। না স্যার, আর কাল রাতে এও কালো পোশাক পরেছিল, ঠিক যেমনটা খুনি পরেছিল। না দেখুন, কি আমার বিশ্বাস করুন, আমি ওকে মারিনি। মারোনি? না না। এত ঘাবড়ে আছো কেন তুমি? হ্যাঁ, কি লুকোচ্ছ বলো? কিছু জিজ্ঞাসা করছিলাম আমি তোমাকে। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওকে মারিনি, কিন্তু আমার মনে হয় যে ওর মৃত্যুর জন্য দায়ী আমি। সেটা কেন? স্যার আমি তোকে ছাড়বো না। তোকে কেন বলছিস? তুই আমাকে কেন করছিস? আমি তোকে ছাড়বো না। কেন করেছিস? ছাড় বলছি, ছাড় আগে বলছি। তোর জন্য সবকিছু তোর জন্য ছেড়ে দে। ছাড় বলছি, ছাড় আগে। হোয়াটস হ্যাপনিং? Huh? I have a party going on. You're spoiling my party. বাট এই পার্টিটা নষ্ট করছে আমি নই। জাস্ট গেট লস্ট। Get lost. জাস্ট সেট আপ। আমি ওকে ছাড়বো না। আরে বোঝা না অনিনা। আমি দেখছি ভাই, আমি দেখছি। স্যার এই রনিতা, পার্থ আর অনিলা, পার্থ আর অনিলাও কালকে রাত্রে বাড়ি ফেরেনি, আর এরাও রনিতার মতন পার্টিতেই ছিল। আচ্ছা, এটা ভালোবাসার গল্প নয় তো? আজকালকার প্রেমীরা ভালোবাসায় মারতে বা মরতেও চায়। রনিতার মা বলছিল যে ওর কোনো বয়ফ্রেন্ড নেই। হতে পারে এটা কোনো একদিকের প্রেম। হ্যাঁ, এটাও হতে পারে। আচ্ছা পঙ্কজ, অনিলার মা বাবার কাছে কিছু জানতে পেরেছো? অনিলা আর পার্থ রিলেশনে ছিল স্যার, আর খুব তাড়াতাড়ি ওরা বিয়ে করবে ভেবেছিল। এটাও হতে পারে যে এদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে আর তারপরে পার্থ অনিলাকে মেরে ফেলে। কিন্তু স্যার আমরা এটা নিশ্চিত হয়ে বলতে পারি না, কারণ কোন মেয়েটা মারা গেছে সেটা আমরা জানি না, রনিতা নাকি অনিলা, কারণ দুজনেই লাল ড্রেস পরেছিল আর লাল স্কার্ফ। আরে এবার তো থাম ভাই। স্যার আপনি পঙ্কজকে বোঝান না, ইচ্ছে করে হাঁচি দিচ্ছে আমার মুখের উপর। আরে স্যার, আমি ইচ্ছে করে কেন হাসতে যাব? কেউ ইচ্ছে করে কখনো হাসতে পারে? যদি হাঁচি দিলেই কেস সলভ হয়ে যায়, তবে খারাপ কি আছে জেনে বুঝে হাসলে? স্যার আমি ইচ্ছে করে হাঁচিনি স্যার। হ্যাঁ, একদম ঠিক। ঠিক ওইভাবেই যেভাবে ওয়াচম্যান জেনে বুঝে হাঁচেনি, ওর হাঁচাতেই এই কেসের রহস্য লুকিয়ে আছে। কি বলতে চাইছো তুমি? বলছি, দয়া, মনে করো তুমি ল্যাবে কি বলেছিলে? এই কেসে কেউ এমন একটা কিছু দেখেছে যেটা আসলে হয়নি, আর কেউ কিছু দেখতেও পায়নি, যদিও ঠিক ওর সামনে ছিল। ওসব ছাড়ো সালুকে, এমনিতেই কেসটা ঘাটা আর ঘেটো না। এবার বলো কি হয়েছে। আমাকে একটা কথা বলো, একজন মানুষ যখন হাঁচে তখন সবার আগে ওর সঙ্গে কি হয়? সে তো যে হাঁচি দিচ্ছে তার উপর ডিপেন্ড করে ডক্টর সালুকে। এ তো এত জোরে হাঁচি দিচ্ছে আমি হাওয়াতেই উড়ে যাব। সালুকে, যখন কোনো লোক হাঁচি দেয় তাহলে প্রথমে তার চোখ দুটো বন্ধ হয়ে আসে। এক্স্যাক্টলি। আর এর মধ্যে লুকিয়ে আছে তোমাদের এই রহস্যটা। ওয়াচম্যান ওই লোকটাকে যেতে কেন দেখেননি? কারণ ও হাঁচছিল। এরকম হতে পারে না স্যার। আমার হাঁচির সময় কেউ এখান থেকে চলে গেল আর আমি দেখতে পেলাম না। আর হাঁচার সময় না আমার চোখ খোলা, একদম খোলা থাকে।
ইনি কোথায় গেলেন? আমি এখানে। এটা এটা কখন হলো? যখন আপনি হাঁটছিলেন, যখন আপনার চোখ বন্ধ হয়ে গেছিল তখন। এখন তুমি বুঝতে পারছো বাছাধন? তুমি যখন হাঁটছিলে তখনই কেউ পালিয়ে গেছে এখান থেকে। মানে আমার জন্য খুনি পালিয়ে গেছে? সরি সরি স্যার। বুঝতে পারছি না এই খুনি এখানে এই দিকে এসছিল কি করতে? ওটাই তো স্যার আমি আপনাকে বলছি, ওখানে তো বড় দেওয়াল আছে, ওখান দিয়ে কি করে যাবে? এটা তো ডেড এন্ড, এখান থেকে কেউ পালাতে পারবে না। পঙ্কজ, স্যার এটা তো রক্ত। কিছু বলতে পারছি না, শুকিয়ে গেছে। এই দেখো, আগে তো জানি এই রক্তটা কার, অনিলার না রনিতার। পঙ্কজ, বেঁচে আছে। স্যার এই তো পার্থ। ওঠ। আপনারা? আমরা সিআইডির লোক। অনিল আর রনিতা কোথায়? আমি জানি না স্যার। ওরা দুজন কাল রাত থেকে উধাও। স্যার আমি জানি না যে ওরা কোথায়। তুমি তো ওদের সঙ্গেই ছিলে পার্টিতে। কি ঝগড়া হচ্ছিল দুজনের মধ্যে? ঝগড়া? হ্যাঁ ঝগড়া। স্যার অনিলা রনিতাকে বলছিল যে ও কোনো রহস্য জানতে পেরে গেছে, আর ওই রনিতার রহস্য সবাইকে বলে দেবে স্যার। কাল রাত্রের পার্টি থেকে তোমরা তিনজনে একসাথে বেরিয়েছিলে না? কোথায় গেছিলে? স্যার আমি ওদের পেছনেই ছিলাম, কিন্তু ওরা দুজন জানি না উধাও হয়ে গেল। ওরা দুজনে উধাও হয়ে গেল আর তুমি মদ খেয়ে এখানে পড়ে রইলে? হ্যাঁ স্যার আমি ঘুমোইনি স্যার, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। অজ্ঞান কি করে হলে? স্যার আমার মাথায় কিছু ছুঁচল একটা লেগেছিল আর আমি অজ্ঞান হয়ে গেছিলাম স্যার। স্যার রক্ত বেরিয়েছে স্যার। ওর মাথায় এই ছুরিটা পড়েনি তো? হতে পারে। আরে খুনি স্যার এখানে ছুরি খুঁজতেই এসেছিল। এখন প্রশ্ন একটাই পঙ্কজ, যে ওই ছুরিটা উপরের কোথা থেকে পড়েছে? আর ওই দুজন মেয়ে রনিতা আর অনিলা, ওরা কোথায় গেছে? একটা কাজ করো, এই পার্থকে হসপিটাল পাঠানোর ব্যবস্থা করো। স্যার। হ্যাঁ পূরবী? স্যার বিল্ডিং এর ওয়াচম্যান বলছিল কাল রাত থেকে এখনো পর্যন্ত না কোনো গাড়ি ভেতরে এসেছে, না কোনো গাড়ি ভেতর থেকে বাইরে গেছে। স্যার পুরো বাড়ি তল্লাশি করেছি, না তো কোনো লাশ পেয়েছি, না কোথাও রক্তের দাগ। লাশটা উধাও হয়ে গেল কোথায়? একটা কাজ করো, এই সোসাইটির এক একটা ফ্ল্যাট চেক করো, এই কম্পাউন্ডের প্রত্যেকটা কোণা। যদি লাশ এই কম্পাউন্ড থেকে বাইরে না যায় তাহলে ভেতরেই কোথাও আছে। একটু দেখো তাড়াতাড়ি।
এটা কি করে হতে পারে? কি করে হতে পারে? আমরা ওই বিল্ডিংটা পুরো খুঁজে দেখেছি, ওপর থেকে নিচে, ভেতর থেকে বাইরে, আশেপাশে, তবুও লাশ কোথাও পাওয়া যায়নি। স্যার এটাই প্রথম কেস যেখানে কোনো লাশ নেই, ক্রাইম সিন নেই। তাছাড়া স্যার আমরা এটাও জানি না যে খুন কার হয়েছে। পাওয়ার মধ্যে শুধুমাত্র একটা ওই মার্ডার ওয়েপন পেয়েছি। আর স্যার, লাশ খুঁজবোটা কোথায়? লাশটা তো বিল্ডিং এর ভিতরেই থাকা উচিত। লাশটা বিল্ডিং এর ভিতরেও নেই, বাইরেও যায়নি, তাহলে? আর তাছাড়া দুটো মেয়েও উধাও। একজনের যেখানে মৃত্যু হয়েছে, তাহলে আর একটা মেয়ে কোথায় গেল? আসুন কেশব বাবু। নমস্কার এসিপি স্যার। আসুন আসুন কেশববাবু, আপনার কথাই বলছিলাম। বলুন। কেশববাবু, এই কেসটায় আমাদের একটু সাহায্য করতে হবে। বেশ, এতটাই মনে আছে আমার। কেশববাবু, বাঘের মুখের ভেতরে কিছু... হ্যাঁ স্যার, বাঘের মুখের ভেতরে কিছু নাম্বার ছিল, কিন্তু সব থেকে আগে সিংহের মুখের ভেতরে ওখানে অর্ধেকটা চাঁদের মতো ছিল। এক মিনিট, অর্ধচন্দ্র এরকম, ঠিক আছে। এরপরে ওটা 3ও হতে পারে কিংবা 8ও হতে পারে স্যার। 3 অথবা 8। 3টে বা 4টে শূন্য ছিল। 0 0 0 আর শেষকালে 1 ছিল। 1 এরকম দেখেছিলেন? হ্যাঁ, এরকমই ছিল। এটা কি হতে পারে? এই অর্ধেক চাঁদ, বি কিংবা 8 যাই হবে, 8,01,000। দয়া, চাঁদ এরকমই রাখি, 3 আর 8কে যদি এরকম করি, কিছু বুঝতে পারছো দয়া? পঙ্কজ, আয়নাটা নিয়ে এসো। স্যার। হ্যাঁ, এবার আয়নাটাকে এই পাশে ধরো, এইদিকে। $10,000 BC। 10,000 BC। একটা বাঘের মুখে, এটা তো একটা পোস্টার। কিন্তু স্যার, কেশববাবু এই সংখ্যাগুলো উল্টো কি করে দেখলেন? ঠিক, ধৈর্য ধরো, ধৈর্য। সব বুঝতে পারবে এই খুন কোথায় হয়েছে। হ্যালো, আরে কে বলছেন? খুন! এই আমাদের সোসাইটিতে আর একটা খুন! কেউ আছো? কি হলো? কি সব হচ্ছে কেটি স্যার? খুন! আর একটা মেয়ের খুন হয়ে গেছে আজ এখানে। কোথায়? ওই সামনের ফ্ল্যাটে 1203 নম্বরে। ঠিক ওরকমই কালকে রাত্রে যেরকম দেখেছিলেন, ঠিক একই রকম ভাবে স্যার। ওই সামনে সামনে আপনি যান স্যার, আপনি এক্ষুনি একবার যান ওখানে। এসিপি স্যার, আপনি গিয়ে তাড়াতাড়ি খুনিকে ধরুন, ওখানে যান। দেখছি। লাইটটা জ্বালাও তো। হ্যাঁ, কি? এরা তো সিআইডি অফিসাররা। কেশববাবু, এটা হলো একটা ছোট্ট নাটক। নাটক? আগে হ্যাঁ, নাটক। এটা জানার জন্য যে খুন কোথায় হয়েছিল। আমি আপনাকে বললাম না যে আমি এইমাত্র খুন হতে দেখেছি ওই ফ্ল্যাটেই স্যার। কেশববাবু,
একটা কথা বলি, বলুন। যে খুনটা হয়েছে সেই খুনটা আপনার ওই সামনের ফ্ল্যাটে হয়নি, বরং খুন হয়েছে আপনার একদম পাশের ফ্ল্যাটে। পাশের ফ্ল্যাটে কি হচ্ছে সেটা আমি কি করে দেখবো স্যার, বলুন। সেটাই তো বলছি, আপনি যে খুনটা দেখেছিলেন সেটা খুন চলাকালীন তার রিফ্লেকশন ছিল ওই ফ্ল্যাটের কাঁচে, তার প্রতিবিম্ব দেখেছিলেন। কিন্তু এসিপি স্যার, পাশের ফ্ল্যাটটা একদম খালি পড়ে আছে। জানি আমি, কিন্তু কেউ তো লুকিয়ে ছিল, কেউ তো ঢুকেছিল ওই ফ্ল্যাটে, আর সেই ওই অপরাধটা করেছে। স্যার, ধরে নিলাম যে খুন এই ফ্ল্যাটেই হয়েছিল, কিন্তু আমি যে পোস্টারটা দেখেছিলাম ওই সিংহের মুখওয়ালা, ওটা তো এখানে কোথাও নজরে আসছে না। কেশব বাবু, পোস্টার ছিল, ওই বাঘের ছবির পোস্টার ছিল এই ঘরে। এই দেখুন, এখানে লাগানো ছিল। এই চৌকো আঠার দাগটা দেখছেন, এখানেই ছিল। হ্যাঁ স্যার। পোস্টারটা এখানে লাগানো ছিল, হয়তো খুনি যাওয়ার সময় পোস্টারটা নিয়ে গেছে। স্যার, হ্যাঁ এই দেখুন রক্তের দাগ। হ্যাঁ, উনি রক্তের দাগটাকে পরিষ্কার করার চেষ্টা করছিল, কিন্তু এই দাগ রয়ে গেছে। কেশব বাবু, এই হ্যাঁ? ফ্ল্যাটের মালিক কে আপনি জানেন? স্যার, নাম তো শুনেছিলাম অশোক কারকে। হ্যাঁ। ও অস্ট্রেলিয়ায় থাকে, বছরে একবার আধবার আসে, আর চাবিও তো কাউকে দিয়ে যায়নি। আচ্ছা, স্যার, রক্ত ছাড়া এখানে আর কোনো চিহ্ন তো নেই। খুনি এই ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল করেছে, যাতে আমাদের জন্য কোনো প্রমাণ না ছেড়ে যায়। স্যার, ফ্ল্যাটের ভেতরটা তো পরিষ্কার করেছো, ফ্ল্যাটের বাইরেটা তো পরিষ্কার করেনি। রাইট। ওই খুনি এই ফ্ল্যাটে 2-3 বার তো নিশ্চয়ই এসছে, একবার খুন করার জন্য, একবার লাশটাকে নিয়ে যাওয়ার জন্য, আর একবার পরিষ্কার করার জন্য। ওর আসা যাওয়ার সময় হতে পারে বাইরে কোনো প্রমাণ ফেলে গেছে। হ্যাঁ, সেটা তো হতেই পারে। এই ডোর ম্যাটে এগুলো তো বালি আর সিমেন্ট। স্যার, বিল্ডিং এ তো কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে না, তাহলে সিমেন্ট আর বালি এখানে এলো কোত্থেকে? সিমেন্ট আর বালি তো স্যার আমি বিল্ডিংয়ের ছাদে দেখেছিলাম। স্যার, হতে পারে এখানে। এই দেখুন স্যার, ফ্ল্যাটের বাইরে বালি আর সিমেন্ট এখান থেকে এসছে। তার মানে খুনি এখানে ছাদে এসেছিল। কেন স্যার, এই টেরেসে আসার কি প্রয়োজন পড়লো? খুনি নিশ্চয়ই হাওয়া খেতে ছাদে আসবে না, নিশ্চয়ই তার কোনো কারণ থাকবে। কি হতে পারে? স্যার, হ্যাঁ দা, দেওয়ালটা ফাঁপা স্যার, কাঠের তৈরি। হ্যাঁ, আর এটাকে রং করা হয়েছে যাতে বাকি দেওয়ালের সঙ্গে ম্যাচ করে যায়। স্যার, হ্যাঁ, এই দেখুন, এই গ্যাপ মনে হচ্ছে দরজা বানিয়েছে। একেবারে আলমারির মতন। স্যার, এটা রনিতা। মাই গড, মারা গিয়েছে স্যার। যদি রনিতার লাশ এখানে পড়ে থাকে তাহলে অনিলা গেল কোথায়? তাহলে কি সবকিছুর পিছনে ওই অনিলার? স্যার, পার্টিতে ঝগড়া হওয়ার পরে অনিলা আর অনিতার পেছনে গেছিল। সে যেই হোক, যে আলমারির মতন কম্পার্টমেন্ট বানিয়েছে, বেশ বড় প্ল্যানিং করেছিল সে। এরকম কম্পার্টমেন্ট একদিনে তো তৈরি হয় না, সপ্তাহখানেক লাগে। স্যার, যদি এটা জানতে পারি যে কোন কারিগর এই বিশেষ কম্পার্টমেন্টটা বানিয়েছে, তাহলে খুনি পর্যন্ত পৌঁছানো মুশকিল হবে না স্যার। আর ছাদে কাজ করতে গেলে সোসাইটির পারমিশন নিয়ে সে কাজ করেছে, ওয়াচম্যান নিশ্চয়ই জানে।
ওয়াচম্যানের কাছে জানতে হবে সেই লোকটা কে, যে এই আলমারির মতন কম্পার্টমেন্ট বানিয়েছে। হ্যাঁ স্যার, বলুন আপনি আমাদের সবাইকে এখানে কেন ডেকেছেন? এটা বলার জন্য যে কেশববাবু সত্যি বলছেন যে এই বিল্ডিং এ একটা খুন হয়েছে, রনিতা খুন হয়েছে। আর এতটা সময় আমাদের লাগলো এই কারণেই যে আমরা সূত্র আর প্রমাণ ভুল ফ্ল্যাটে খুঁজছিলাম, কারণ খুন অন্য কোনো ফ্ল্যাটে হয়েছিল। আর আমাদের এই ভুলের সুযোগটাই নিয়েছে খুনি, যখন আপনারা সবাই ওই ফ্ল্যাটে ঢুকেছিলেন কি হয়েছে দেখার জন্য, যে কে খুন হয়েছে। ব্যাস সেই সুযোগটাই খুনি কাজে লাগায়। ও কেশববাবুর পাশের ফ্ল্যাটে গিয়ে ঢোকে, রনিতার লাশটাকে ওখান থেকে বের করে, কম্বলে জড়িয়ে সোজা নিয়ে যায় বিল্ডিং এর ছাদে। দেখেছো, আমি ঠিকই বলেছিলাম। লাশ ছাদের ওপরে একদম বিশেষ জায়গায় লুকিয়ে দিয়েছিল, যেটাকে খুনি অনেক দিন ধরে প্ল্যান করে বানিয়েছিল। কিন্তু কথায় আছে না, অপরাধী যতই চালাক হোক, অপরাধী যতটাই চালাক হোক না কেন, সে একটা না একটা ভুল করেই বসে। যে অস্ত্র দিয়ে সে খুনটা করেছে, ওই ছুরিটা ওর হাত থেকে ফসকে যায় আর নিচে পড়ে যায়। আরো নিচেও এসছিল ওই অস্ত্রটা খোঁজার জন্য, যখন কেশববাবু ওকে পালাতে দেখেছিলেন। স্যার ওই দেখুন, দেখো আমি বলেছিলাম না। কিন্তু কি করবে বেচারা, ছুরিটা তো সে পেল না, অন্ধকার ছিল যে। তাই ও কি করলো, সেখান থেকে পালিয়ে আপনাদের ভিড়ে মিশে গেল। মানে খুনি আমাদের মধ্যে কেউ? শুধু তাই নয়, আবারও ফ্ল্যাটে গিয়েছিল আর ফ্ল্যাটটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে এসেছে। আমরা জানতাম না যে খুন কার হয়েছিল, রনিতার না অনিলার, আর কেন হয়েছিল। তারপরে আমরা জানতে পারলাম যে রনিতা খুন হয়েছে, যখন আমরা অনিলাকে পেলাম। অনিলা? হ্যাঁ অনিলা, তোমার ড্রিঙ্ক করার বদ অভ্যেসের জন্য ও দিদার বাড়ি চলে গিয়েছিল। অনিলা, সবাইকে বলো রনিতার খুন কেন হয়েছিল। রনিতা একটা বিবাহিত পুরুষের সাথে প্রেম করত, আর আমি ওকে ওই লোকটাকে হুমকি দিতে শুনেছিলাম যে যদিও রনিতাকে বিয়ে না করে তাহলে ওর বউকে সবকিছু সত্যি বলে দেবে। কিন্তু অনিলা ওই বিবাহিত লোকটিকে চিনত না, আর এই খুন ওই বিবাহিত লোকটিই করেছে। আর ওই লোকটা কে সেটা আমাদের বলবে এই রঘু। হ্যাঁ রঘু, এবার আপনারা সবাই জিজ্ঞাসা করবেন কি রঘু কে। রঘু হচ্ছে সেই লোক যে এই বিল্ডিং এর ছাদে ওই বিশেষ জায়গা বানিয়েছে যেখানে খুনি রনিতার লাশটাকে লুকিয়ে দিয়েছিল। এবার রঘু আমাদেরকে বলবে যে কার কথায় ও ওই কম্পার্টমেন্ট বানিয়েছিল ছাদের ওপরে। বলো তাড়াতাড়ি। বলছি স্যার। ওনার কথা স্যার, ওনার। এই বিল্ডিং এর সেক্রেটারি মহাশয়। এই দাঁড়া। আগে আসবেন, আগে আসবেন, আমাকে ছেড়ে দাও। তোমরা আমার জীবনটা খারাপ করে দিয়েছো, সবার সামনে আমার সত্যিটা বলে দিয়েছো। আমার বউ ওখানে থাকলে সব থেকে প্রথমে আমাকে মেরে দিত,
অপরাধ তো করেছো, আর তার শাস্তি তোমাকে পেতেই হবে। কঠোর থেকে কঠোরতম শাস্তি। আপনারা বোঝার চেষ্টা করছেন না কেন? খুন করতে আমি বাধ্য ছিলাম। ওই মেয়েটা রনিতা আমাকে ব্ল্যাকমেল করছিল, সবাইকে সবকিছু বলে দেবে বলেছিল। আমি সমাজে মুখ দেখাতে পারতাম না ওর জন্য, তাই ওকে আমাকে মারতে হলো। আজ তুমি তোমার স্ত্রীকে গিয়ে সব সত্যি কথা বলবে, না হলে আমি গিয়ে সত্যি কথা বলতে বাধ্য হব। দেখো রনিতা, তুমি প্রথম থেকেই জানতে যে আমি আগের থেকে বিবাহিত। আমি আমার বউকে খুব ভালোবাসি, আর আমি এটা কোনো মতেই করতে পারবো না। যাও, তুমি যা করতে পারো করো। মিলন, তুমি আমাকে নিয়ে খেলা করেছো। একটা বছর পার হয়ে গেল, তুমি মিথ্যে কথা বলছো। তুমি সবকিছু মিলন। তুমি কি এটা জানতে না? হ্যাঁ, তুমি ওটাই চাইতে যেটা আমি চাইতাম। তুমি দাঁড়াও, আমি তোমার স্ত্রীকে গিয়ে সব সত্যি কথা বলবো। তুমি এটা করতে পারো না। করবো আমি মিলন। আমি তোমাকে বলছি তুমি এটা করতে পারো না। এই সব কিছু ওই স্কার্ফটার জন্য হলো। না আমার হাত থেকে ওই ছুরিটা পড়তো, না আমি ওটা খুঁজতে যেতাম, না স্কার্ফটা পড়তো, না আপনারা আমাকে খুঁজে পেতেন। অপরাধী পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে লুকিয়ে থাকলেও আমাদের থেকে বাঁচতে পারবে না। সেটা তো তখনই হবে না যখন আপনারা আমাকে জীবিত ধরতে পারবেন। দেখুন, আগে আসবেন না বলে দিচ্ছি। আগে এলে আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো। দেখুন, আগে আসবেন না, আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো বলে দিচ্ছি। আগে আসবেন না, ঝাঁপ দিয়ে দেবো এখান থেকে। লাফাবে? হ্যাঁ। লাফাতে পারো? হ্যাঁ। তাহলে যাও। আকাশ থেকে পড়লো আর এই কাহিনীর এখানেই সমাপ্তি। আর কোনোদিন কেউ কিছু জানতে পারবে না। গাইস, হোল্ড অন। এখানে কি হচ্ছে আমাকে কেউ বলবে? একটু তাড়াতাড়ি চলো। তোমরা তো জানোই এখনকার পরিস্থিতি কেমন। বাবা ভাই কেউই ফোন তুলছে না। বাবা রে, প্লিজ দরজাটা খোলো। কারণ দেখো না, কেউ দরজাই খুলছে না। বাবা, মিঠুন কাকা, রে, মিঠুন কাকা। ও মাই গড, রে। ও মাই ব্রো, মাই ব্রো। হি ইজ নো মোর। মিঠুন কাকা, মিঠুন কাকা, মিঠুন কাকা, মিঠুন কাকা। বেহুশ। বাবা, 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 বাবা। রক্ত, বাবা, বাবা, বাবা।
আঙ্কেল দেখো না বাবার কি হলো। শীতল আঙ্কেল বেঁচে আছে। প্লিজ প্লিজ তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। কাম ডাউন তারা বাবা আঙ্কেল ডোন্ট ওয়ারি, অ্যাম্বুলেন্সকে কল করো আর্জেন্ট। শীতল, যখন তুমি খান্ডালাতে ছিল তখন এসব হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, আসলে ওখানে আমাদের প্রপার্টি নিয়ে কিছু প্রবলেম চলছিল, তাই জন্য আমি আর করণ ওখানে গিয়েছিলাম। করণ? হ্যাঁ, হি ইজ মাই লয়ার। ও আচ্ছা। স্যার ওই জমিটা শীতলের নামে ছিল, সেই জন্য ওর ওখানে থাকা উচিত ছিল। ইয়েস স্যার, খুব ইম্পর্ট্যান্ট মিটিং ছিল। আপনি? সিজ তারা, আমার অ্যাসিস্ট্যান্ট। তো শীতল, যখন তুমি খান্ডালায় যাচ্ছিলে তখন বাড়িতে শুধুমাত্র তোমার বাবা কল্যাণবাবু আর তোমার ভাই ছিল, আর এই কাজের লোকটা ছিল, তাই তো? হ্যাঁ স্যার, আসলে অন্তত 8 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই বাবা দৃষ্টি হারিয়ে ফেলেছিল। ও, বাবা দেখতে পান না, আর মিঠুন কাকা ওনার একা খেয়াল রাখতে পারবেন না, তাই রে এখানেই থেকে গেল। আমার ওদের দুজনকে একা ছাড়াই উচিত হয়নি। শান্ত হও, একটা কথা বলো শীতল, তুমি বলছিলে যে ওনাকে একা ছেড়ে যাওয়াই উচিত হয়নি, এটা তোমার কেন মনে হয়েছে? আচ্ছা, তোমার কি কোনো ভয় ছিল ওনার বা দুজনের বিপদ হতে পারে, এরকম কিছু হওয়ার? না স্যার, কিন্তু এটা নিশ্চয়ই জানতাম যে রের ওর বন্ধুদের সাথে খুব বড় প্রবলেম চলছিল, ফ্রেন্ডসদের সাথে? আর ওরা একে অন্যকে ব্ল্যাকমেল করছিল কোনো একটা ব্যাপার নিয়ে। তুই আমাদের সাথে এরকম কি করে করতে পারবি? একবার আবার ভেবে নে রে, আর এটাই যদি তোর ফাইনাল ডিসিশন হতো, তুই জানিস কি হবে। আই ডোন্ট কেয়ার, আমি তো শুধু ঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। কিন্তু যদি কেউ কিছু জানতে পেরে যায় তো? তুই পাগল হয়েছিস নাকি? যদি তুই এরকমই বিহেভ করতে থাকিস তাহলে কারণ না কারণ তো ডাউট হবেই। গাইস, যদি আমরা কন্ট্রোল থাকি তো উই আর সেফ। গাইজ, তোমরা নিজেদের দেখে নাও, আমি অনেস্টলি জানি না আমি কি করতে চলেছি। আমার রেড উপর একটুও ভরসা নেই। আই কান্ট ট্রাস্ট হিম। যদি এর মুখ খোলে আমরা সবাই ফেঁসে যাব, তার আগে এর মুখ বন্ধ করতে হবে। শীতল, যা কিছু তোমার ভাইয়ের সঙ্গে হয়েছে সেটার জন্য আমি খুব দুঃখিত। আই এম সো সরি। একবার তোমার বাবার জ্ঞান ফিরে আসুক, তখন সব কথা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা মিঠুন, কালকে রাত্রে তুমি এখানেই ছিল তো? কি কি হয়েছিল আমাকে ঠিক করে বলো। শরীরে কোনো বড় আঘাতের চিহ্ন নেই, শুধু ছোটখাটো কিছু আঘাত, কিন্তু হ্যাঁ ফ্র্যাকচার বেশ কিছু হয়েছে। বুঝতে পারছি না, এ মারা গেল কিভাবে? আমি আমার কাজ করছিলাম, হঠাৎ আলো চলে গেল আর কেউ আমার মুখ চেপে ধরলো। আমি অজ্ঞান হয়ে গেছিলাম স্যার। যখন চোখ খুললাম আপনি সামনে ছিলেন। বাকি আর কিছু মনে পড়ছে না স্যার। ঠিক আছে, কেঁদো না। হ্যাঁ স্যার, মৃত্যুর কারণ তো পোস্টমর্টমের পরেই বোঝা যাবে। কিচ্ছু মাথায় ঢুকছে না স্যার, কিন্তু যেই খুন করে থাকুক খুব ভেবে চিন্তা করেছে, খুব চালাক কিন্তু এই খুনি। একটা কাজ করি, আমরা এই বাড়িটাকে আবার আমরা ভালো করে চেক করি। কাঁচটা ভেঙে বাড়ির ভেতরে ঢুকেছিল। এই দেখো, রক্ত লেগে আছে, হয় ঢোকার সময় না হলে বেরোনোর সময়।
হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। আচ্ছা, কল্যাণবাবুর জ্ঞান ফিরেছে? বাবা, কল্যাণবাবু, আমি সিআইডি অফিসার এসিপি প্রদ্যুমান। আপনি আমাকে বলতে পারবেন কি হয়েছিল? আমি নিজের বাড়িতে ছিলাম। আমি তো শুধু আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কে যেন জোরে জোরে চিৎকার করছিল, জিনিসপত্র এখানে ওখানে ফেলে দিচ্ছিল, আওয়াজ হচ্ছিল, জানি না কি হচ্ছিল ওখানে। আর সাডেনলি বাঁ দিক থেকে কেউ দৌড়ে এলো আমার দিকে, আর কে যেন আমাকে ছুরি মেরে দিল, মনে হয় বাঁ হাত দিয়ে। আর এর আগে আমি রেকে কিছু রে কোথায়? রে ঠিক আছে তো? ঠিক আছে? শীতল, শীতল, তুই কিছু বলছিস না কেন? হে ভগবান, হে ভগবান! যা কিছু হয়েছে আমরা তা তো বদলাতে পারবো না, কিন্তু যে আপনার মেয়েকে খুন করেছে তাকে শাস্তি পাওয়ানোর অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ কল্যাণবাবু, আপনি বলছেন কেউ আপনার বাঁ দিক থেকে এসে আপনাকে ছুরি দিয়ে আঘাত করে, তাই তো? লেফট হ্যান্ড সাইড থেকে? হ্যাঁ। আচ্ছা, কোনো বিশেষ ব্যাপার মনে পড়ছে ওই লোকটার ব্যাপারে? হ্যাঁ। হ্যাঁ, কোনো বিশেষ কথা? হ্যাঁ, ও স্যার, ও লেফট হ্যান্ডেড ছিল, লেফট হ্যান্ডেড ছিল। সেটা আপনি কি করে বলতে পারেন? স্যার, আমি বুঝতে পেরে যাই, আমার সেন্স খুব স্ট্রং। ও যখন আমাকে আক্রমণ করে আমি ওর হাত ধরে ফেলেছি, আর ও এত স্ট্রং ছিল, ও নিশ্চয়ই লেফট হ্যান্ডেড ছিল স্যার, 100% লেফট হ্যান্ডেড ছিল। আচ্ছা ডক্টর, এনার শরীরে যে আঘাত লেগেছে সেটা কি সত্যিই কোনো বাঁ হাতের লোকের কাজ? ইয়েস স্যার, আঘাতের চিহ্ন দেখে এটাই মনে হচ্ছে। যাই হোক স্যার, কিছু একটা তো জানা গেল। হ্যাঁ, ওই 4-4টে বন্ধু ছেলেটাকে হুমকি দিচ্ছিল। গোলমাল আছে, কিছু না কিছু গোলমাল তো আছেই এই 4 জনের মধ্যে। তানিশা, অঙ্কিতা, ভিওয়ান আর শ্যাম। নিয়ে এসো ওই 4 জনকে, নিয়ে এসো। নমস্কার স্যার। আপনার পরিচয়? আমি শ্যামের বাবা। ও আচ্ছা। গত 2 সপ্তাহ থেকে শ্যামের সঙ্গে আমার কোনো কথা হচ্ছে না। এবার আমি আপনাদের কি করে বলবো যে ও কোথায় আছে? আমি ওকে কয়েকবার ফোন করেছি, কিন্তু ওর ফোনটা কিছুতেই লাগছে না। আমি তানিশার মা। ওকে ফোন করে আমি কি জিজ্ঞেস করব? তানিশা আমাকে নিজেই বলেছিল যে ওর হলিডে ও এক্সটেন্ড করতে চায়, কিছুদিন ও ফ্রান্সে থাকতে চায়। আর আমি অঙ্কিতার ভাই, জাস্ট ফর নেম স্যার। ও বাবাকে ফাঁসিয়ে 80% প্রপার্টি ও নিজের নামে করে নেয়। আমি কেন চিন্তা করব স্যার ওর ব্যাপারে? স্যার, আমি অঙ্কিতার ব্যাপারে কিচ্ছু জানি না। হ্যাঁ স্যার, আমি যেটা জানি যে ও 2 সপ্তাহ আগে দিল্লি গিয়েছিল কোনো মার্শাল আর্ট ক্যাম্পের জন্য। আচ্ছা। হ্যাঁ স্যার, আমি বিভানের ফ্রেন্ড। ওর বাবার কাছে এত টাকা আছে যে ও ঘুরে বেড়ায়, থাকবে কোনো হলিডেতে? মানে এই 4 জন গত 2 সপ্তাহ ধরে শহরের বাইরে, আর আপনাদের মধ্যে কেউই ওদের খোঁজ রাখেন না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যেতে পারেন। যদি আমাদের দরকার পড়ে আপনাদের আবার ডেকে নেব। থ্যাংক ইউ। আচ্ছা, 1 মিনিট। আপনারা কি কেউ বলতে পারবেন যে শ্যাম, তানিশা, ভিভান আর এই অঙ্কিতা 4 জনের মধ্যে কেউ কি লেফট হ্যান্ডেড, বাঁ হাতে কাজ করে? হ্যাঁ স্যার, আমার ছেলে শ্যাম ও লেফটি। আচ্ছা। কেন স্যার? আরে না না, আমি এমনি। ঠিক আছে, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ। স্যার, এমন আবার নয় তো যে এই 4 জন মিলেই এই খুনটা করেছে? হতে পারে স্যার, আর সেই ভয়েই এই 4 জন কোথাও না কোথাও গিয়ে লুকিয়ে বসে আছে। স্যার,
এই চারজনের লোকেশন জানতে পেরে গেছি। স্যার কাল রাত্রে স্যাম, তানিশা, অঙ্কিতা আর বিবান এই চারজনেরই মোবাইল লোকেশন শীতলের বাড়ির 3 কিলোমিটার রেডিয়াসে ছিল। শ্যাম, তানিশা, ভিভান, অঙ্কিতা আর রে, এই 5 জনের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। এমন কোনো রহস্য যেটা কাউকে বলতে চাইছে না ওরা। ওই রহস্যটাকে ওরা লুকিয়ে রাখতে চাইছে। হতে পারে এই রে, এ হয়তো ফাঁস করতে চেয়েছে। তাই এই রহস্য যাতে কেউ জানতে না পারে, রে কাউকে যাতে না বলে, সেই জন্য রেকে পথ থেকে সরিয়ে দেয়। এটা জানতে হবে স্যার, ওটা কি রহস্য ছিল যার জন্য রে মারা গেল। স্যার একটা কথা বুঝতে পারছি না, এই চারজন পালাতে গেল কেন? এদের তো খুন করতে কেউ দেখেও নি। এক্স্যাক্টলি, লাইট চলে গেছিল স্যার। আর ওই কল্যাণবাবু দেখতে পেতেন না, চাকর মিথুন অজ্ঞান হয়ে পড়েছিল। আর ওখান থেকে পালিয়ে কেউ সন্দেহটা নিজের দিকে কেন নেবে? স্যার জানি না কেন, খালি মনে হচ্ছে কিছু একটা মিসিং আছে। ট্রেস করা শুরু করি স্যার। যদি এরা শহর থেকে বাইরে গিয়ে থাকে, কোনো রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, বাস স্টপ কিংবা হোটেলে যেতেই পারে। ওদের ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের ডিটেলস বার করি। দয়া যে করেই হোক আর যেভাবেই হোক, এই 4 জনের লোকেশনের ইনফরমেশন আমাদের চাই, খুব তাড়াতাড়ি। হ্যাঁ সালুকে বলো। আচ্ছা সালুকে, তুমি এই কঙ্কালের ওপর রেড মার্ক গুলো কেন দিয়েছো? বস এইটা বোঝানোর জন্য যে কিভাবে এই রিপগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই দেখো, এই যে এটা রের হাড়ের এক্সরে। এর উপর খুব জোরে বলপ্রয়োগ করে আঘাত করা হয়েছে। এক ঝটকায় এর ঘাড়ের হাড়টা ভেঙে গেছে। আর বস, একটা আঘাত তো এর রিবের ওপর এত জোরে করা হয়েছে যে একটাই ঝটকায় এর রিবের বাঁদিকের 12খানা হাড়ই একসঙ্গে এক ঝটকায় একটা আঘাতে ভেঙে গেছে। আর মজার কথা হলো একই সিমেট্রিতে। এক ঝটকাতে 12টা হাড়। ফলাফল হার্ট বন্ধ হয়ে যাওয়া, হার্ট ব্লক। এর হার্টের ওপর খুব প্রেসার পড়েছিল। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে বস, এত জোর দিয়ে একে আঘাত করা হয়েছিল, এই রকম আঘাত কোন রকম অস্ত্র বা হাত দিয়ে করা সম্ভব নয়। একে দেখে তো মনে হচ্ছে যে খুনি খুব ভালো করেই জানতো বস। খুনি জানতো যে কোন পয়েন্টে আঘাতটা করলে একসঙ্গে এই সমস্ত হাড়গুলো একেবারে ভেঙে যাবে এক সিমেট্রিতে। হাত দিয়ে কেউ এত জোর তো করতে পারবে না। হ্যাঁ করতে পারে যদি কেউ মার্শাল আর্টের ব্যাপারে জানে তাহলে। হ্যাঁ, যেমন কুমফু, ক্যারাটে, তাইকোয়ান্ডো, এগুলোর মধ্যে এমন বিশেষ ধরনের মুভস থাকে যাতে এতটা শক্তি ক্রিয়েট করা যেতে পারে। এটা হতে পারে বস। আর এই ঘটনাটা সেই ঘটিয়েছে যে মার্শাল আর্ট জানে, যেমন আর্মি ব্যাকগ্রাউন্ডের কেউ। মার্শাল আর্টস? ওই মেয়েটা দিল্লিতে গেছে না মার্শাল আর্টের ট্রেনিং এর ক্যাম্প অ্যাটেন্ড করতে? কি যেন নাম ওই মেয়েটার? অঙ্কিতা। অঙ্কিতার ভাই তো আমাদের এটা বলেছে। স্যার আমি যেটা জানি যে ও 2 সপ্তাহ আগে দিল্লি গিয়েছিল কোনো মার্শাল আর্ট ক্যাম্পের জন্য। আর স্যার, খুনের রাতে ওর ফোন শীতলের বাড়ির আশেপাশেই ছিল। ওই হয়তো করেছে। শ্যামের সাথে মিলে। হ্যাঁ, কল্যাণবাবুর ওপর যে ছুরি চালিয়েছিল সেই ব্যক্তি একজন বাঁহাতি, লেফট হ্যান্ডেড। এটা হতে পারে, কারণ এই শীতলের বাড়িতে যে জানলা থেকে আমরা ব্লাড স্যাম্পল পেয়েছিলাম, ওর ডিএনএ শ্যামের বাবার ডিএনএর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তার মানে শ্যাম ওখানেই ছিল। আর অঙ্কিতাও। এবার আমাদের এটা জানতে হবে যে শ্যাম, অঙ্কিতা, তানিশা আর বিভান এই মুহূর্তে কোথায় আছে। আচ্ছা, আপনি ক্যাব ড্রাইভার, আপনি সেই সময় কোথায় ছিলেন?
কি হলো? স্যার, স্যাম একটা ট্যুরিস্ট ট্যাক্সি নিয়ে পুনে চলে গিয়েছে। ট্যাক্সি যেখানে ওকে নামিয়েছে সেটার অ্যাড্রেস কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব। স্যার, গত 24 ঘন্টার মধ্যে এই মেয়েটা পঞ্চগনিতে ওর এটিএম 3 বার ব্যবহার করেছে। এই অঙ্কিতা তো খুবই অদ্ভুত। 2017 ডিসেম্বরে বরিভ্যালির একটা মার্কেট থেকে 5টা সিম কার্ড কিনেছিল। হ্যাঁ স্যার, এটাই সেই জায়গা যেখানে ইউজড সিম কার্ড পাওয়া যায়। আর স্যার, এরা সবাই 10ই ডিসেম্বর 2017-তে মহাবলেশ্বরে গিয়েছিল আর 14ই ডিসেম্বর ফিরেছিল। স্যার, এরা মনে করছিল যে এদেরকে কেউ ধরবে না, কিন্তু এদের থেকে একটা ভুল হয়ে গেছে। এই অঙ্কিতা মেয়েটি এই যে সিম কার্ডগুলো নিয়েছিল তার লোকেশন আমরা মহাবালেশ্বর থেকে 15 কিলোমিটার দূরে পেয়েছি স্যার। হ্যাঁ, ব্রিলিয়ান্ট জব, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট জব। ব্যাস, এবার এদেরকে ধরার পালা। আমরা একটা টিম করি আর কাজ শুরু করে দিই। কিন্তু স্যার 5টা সিম কার্ড আর তাও ইউজড, এটা কি করতে চাইছে? যাই করছে করতে দাও, আফসোস তো করতেই হবে, নিশ্চয়ই আফসোস করবে। কার ফোন এসছে? কোনো বিভানের। বিভানের ফোন কি করে আসবে? আপনি ঠিক করে শুনেছেন তো? এখন ও বিভান বললো তো বিভানই হবে, আমি কি করে জানবো? কথা বলুন। হ্যালো, কে বলছেন? তুই? আমি বলেছিলাম না আজকের পর থেকে আর আমরা যোগাযোগ রাখবো না। কেন কল করেছিস? আর তাছাড়া তুই জানলি বা কি করে যে আমি এখানে? ওকে, তুই ওখানেই থাক, আমি আসছি। মাঝ রাস্তার বডিটা পেয়েছি স্যার। কেউ দিন দুপুরে ভিড় বাজারে ওকে গুলি করেছে স্যার। লং ডিস্টেন্স শট ছিল, অবভিয়াসলি স্নাইপারই হবে। স্নাইপার লং ডিস্টেন্স থেকে গুলি চালিয়েছে, তার মানে কেউ জানেই না যে গুলি কোথা থেকে চালানো হয়েছে আর কেই বা গুলি চালিয়েছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার, স্যার, আমরা একে প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু হঠাৎ কেউ একেও মেরে দিল। সেটাই তো। স্যার, এটা তো কাকতালীয় হতেই পারে না। হ্যালো, কি? ঠিক আছে। কি হলো? স্যার, পুনে পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, কেউ একজন স্যামকে মেরে দিয়েছে। হোয়াট? ও মাই গড। স্যার, ও যেই লজে উঠেছিল সেই লজের সামনেই। স্যার, এটা নিশ্চয়ই ওই বিভান আর অঙ্কিতার কাজ। এমন কোন একটা সিক্রেট আছে যেটা লুকোনোর উদ্দেশ্যে এটা সবাই নিজেদের মধ্যে একে অপরকে খুন করছে। সে যেই হোক, সে কি করে জানলো যে আমরা তার কাছে যাচ্ছি? 4 জনের মধ্যে 2 জন আছে, এক ভিভান আর অঙ্কিতা। সবার সাথে তো নয়, অঙ্কিতার সাথে দেখা হয়েছিল, ওর সাথে কথা হয়েছিল আমার। অঙ্কিতার সঙ্গে? হ্যাঁ। এই মেয়েটা ছিল? হ্যাঁ, ওটা এই মেয়েটাই। ও আমাকে পেমেন্ট করেছিল।
দুদিনের 20,000 টাকা। দুদিনে 20,000 টাকা দিতেও রাজি হয়েছিল? এমন কি ইমার্জেন্সি ছিল? আচ্ছা, এই দুদিনে আপনি ওনার সঙ্গে কিংবা ওর বাকি গ্রুপের সঙ্গে কথা বলেছিলেন? না স্যার, আমার কারোর সাথে দেখা হয়নি। আমি মেয়েটাকে অফার করেছিলাম, আমাদের কাছে কুক আর সিলিন্ডার দুটোই আছে, কিন্তু মেয়েটা বারণ করলো যে আমার কোনো হেল্প চাই না। মেয়েটি বলল যে আপনি দুদিন পরে আসুন। আর দুদিন পর যখন আমি ফিরে এলাম তখন এখানে সব একরকমই ছিল, কোনো ময়লা কোনো নোংরা পড়েছিল না, সব পরিষ্কার ছিল স্যার। আচ্ছা, তারপরে আপনি এই জায়গাটা অন্য কাউকে দিয়েছিলেন? না স্যার, এই জায়গাটা রেনোভেশন করানোর ছিল, এই জন্য জায়গাটা বন্ধ করে দিয়েছিলাম। আপনার ক্লিনারকে একটু ডাকুন, ওর সঙ্গে কিছু কথা বলবো। আমি পাঠাচ্ছি। কোনো ক্লিনার আর কোনো কুক ছাড়াই দুদিন এখানে ছিল। কিছু না কিছু গন্ডগোল তো হচ্ছিল এখানে। আচ্ছা, এই কটেজটা পরিষ্কার তুমিই করো? হ্যাঁ স্যার। চলো। আচ্ছা, ওই 5 জন লোক যখন এখান থেকে চলে গেল, তারপর তুমি যখন এখানটা পরিষ্কার করেছিলে, তখন তুমি কিছু পেয়েছিলে এদিক ওদিকে, কিংবা কিছু অদ্ভুত লেগেছিল তোমার? না স্যার, ওরা তো খুব ভালো লোক ছিল। যাওয়ার আগে পুরো জায়গাটা একদম ঝকঝকে পরিষ্কার করে গেছিল। জানি না কোন সাবান কোন ডিটারজেন্ট ব্যবহার করেছিল, পুরো ঘর চকচক করছিল। আরে ভাই, এখানে ঘর পরিষ্কার হচ্ছে? এটা কোন ডিটারজেন্ট ম্যাডাম? আরে কিছু না, রাতে পার্টি হয়েছিল তাই একটু বেশি নোংরা হয়ে গেছে। তুমি যাও, আমরা করে নেব। ব্যাস, পরিষ্কার করুন, আমি আসছি। এক মিনিট, এই নাও, এটা নিয়ে যাও। হ্যাঁ, যাও 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 যাও। খুব দামি স্যার, আমি তো পড়িনি কখনো, নাহলে লোকেরা বলতে চুরি করেছি। দামি তো সত্যি, কিন্তু এখন এই দামি ঘড়িটা আমাদের কাছে থাকবে। আগে স্যার। আসুন, আপনারাও আসুন। স্যার, এই 3 জনকে তো মার্ডার করে দেওয়া হয়েছে। এখন বাকি বিভান আর অঙ্কিতা। খুনি এদের দুজনের মধ্যে কেউ হবে। এই বিভানই হবে। ওই শ্যামকে ফোন করে লজের বাইরে ডেকেছিল। সে যেই হোক, ও কি করে জানতে পারছে যে আমরা কোথায় যাচ্ছি? আর যখনই আমরা ওখানে পৌঁছে যাচ্ছি তার আগেই ও ওখানে পৌঁছে খুন করে পালিয়ে যাচ্ছে। শ্যাম কোন লজে উঠেছিল আর তানিশা কোন রাস্তা দিয়ে যাবে, এই সব ইনফরমেশন আমাদের কাছেই তো ছিল। খুনির কাছে কিভাবে পৌঁছলো? স্যার, হয়তো ওরা একে অপরের কন্ট্যাক্টে ছিল। না পুরবি, একদম নয়। কারণ ওই লজের মালিক বলেছে শ্যামকে যখন ভিভান ফোন করেছিল ও তখন চমকে উঠেছিল। আমি বলেছিলাম না আজকের পর থেকে আর আমরা যোগাযোগ রাখবো না। কেন কল করেছিস? বস, হ্যাঁ, ক্রাইম সিনে এই যে সোপিসটা পাওয়া গেছে, এর ওপর অক্সিজেন প্রডিউসিং ডিটারজেন্ট লেগে আছে। এটাকে অক্সিজেন প্রডিউসিং ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা হয়েছে। সেটা আবার কি? ফ্রেডি, এটা হচ্ছে এমন এক ডিটারজেন্ট যেটার দ্বারা সব ধরনের এভিডেন্স মুছে ফেলা যায়, রক্তের দাগ পর্যন্ত। এর থেকে কোনো রকম ডিএনএ পাওয়া যাবে না। তাহলে স্যার, হলিডে হোমে খুন হয়েছিল? এক্স্যাক্টলি। আর হ্যাঁ, এই ঘড়িটা, এর ওপর আলাদা আলাদা লোকের আঙুলের ছাপ তো আছেই, সেই সঙ্গে আমি এটাতে কারোর ডিএনএও পেয়েছি। তাহলে হয়তো ওই এই খুনের পর্দা ফাঁস করতে চেয়েছিল। পুরবি, একটা কাজ করো, বিউরোতে যাও আর রক্তের রিপোর্টগুলো চেক করো, মিসিং পার্সনদের রিপোর্ট চেক করো, দেখো কোনো রিপোর্টের সঙ্গে এই ঘড়ির বিষয় আছে কিনা। তাহলে ওই 5 জনের মধ্যে বেঁচে আছে 2 জন, বিভান আর অঙ্কিতা। যদি খুনি এদের 2 জনের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় তাহলে সে ওই যে 5টা ইউজড সিম কার্ড আছে না, সেটা এর কাছে থাকতে পারে, আর ওরই মধ্যে কোনো নাম্বার দিয়ে সে ফোন করবে, তাই না? ওই নাম্বারটা ট্র্যাক করি আমরা। স্যার, তানিশার খুন হয়েছে পঞ্চগানিতে, শ্যামের খুন হয়েছে পুনেতে। দুটো জায়গার 100 কিলোমিটার দূরত্ব, কিন্তু খুন করা হয়েছে সেম টাইমে। আর একই সময় কেউ 2 জায়গায় কি করে হতে পারে স্যার? কেউ তো আছে যে এই প্ল্যানে যুক্ত আছে স্যার। ধরে নিলাম দয়া এই খুনির সঙ্গে অন্য কেউ জড়িত আছে। একবার এই ভিভান আর অঙ্কিতা যদি আমাদের গ্রিপে আসে না, তাহলে সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। একটা কাজ করো অভিজিৎ,
সাইবার ডিভিশন থেকে কোনো হ্যাকারকে ডাকো। এতে পুরো টাকা আছে তো? হ্যাঁ। একটা মিসিং রিপোর্ট তো লেখানো হয়েছে, যেখানে এই ঘড়ির ব্যাপারে বলা হয়েছে কোনো রণধীর কুমার নামের এনআরআই আছে। কবে ফাইল হয়েছিল এই রিপোর্টটা? 6 ডিসেম্বর 2017। কোনো করণ যোশী ফাইল করেছিল। হ্যাঁ, এই দেখুন। থ্যাংক ইউ। ওরা আবার এই লোকটাকেও মেরে ফেলেনি তো? আর এই করণ ওই লোকটার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে না তো? করণ? গুড টু সি ইউ। আই হোপ এর মধ্যে টাকা পুরোটাই আছে। হ্যাঁ, পুরো টাকা আছে। এসো ভেতরে। দেখো, আমরা যেখানেই যাই না কেন খুনি সেসব জানতে পারছে কি করে? হতে পারে আপনাদের লোকেশন কেউ ট্র্যাক করছিল। আপনি বলতে চাইছেন জিপিএস ট্র্যাকার? আগে সেলফোনস? ইয়েস স্যার। একটা কাজ করো, তুমি আমাদের সেলফোনগুলো চেক করে দাও। তুমি টাকা চেয়েছিলে, আমরা নিয়ে এসেছি। এবার ওই এভিডেন্স দাও আর সব শেষ করো। শেষ করব যেরম ভাবে তোমরা রণধীরকে শেষ করেছিলে? করণ, আমাদের প্রমাণ দাও। হ্যাঁ দেবো, কিন্তু তার আগে আমি তোমাদের কারোর সাথে দেখা করাতে চাই। কে? ডাকছি। দেখুন স্যার, আপনাদের ফোন হ্যাক করা হয়েছে। হোয়াট? কিন্তু কিভাবে? আপনাদের ফোনে হিডেন স্পাইওয়্যার আছে, যাতে আপনাদের সমস্ত ইমেল, কল, মেসেজেস সমস্ত কিছু ট্র্যাক করে নিচ্ছিল। কিন্তু আমাদের ফোন হ্যাক কে করতে পারে, আর কবে করেছে? ফোন তো বেশিরভাগ আমাদের সঙ্গেই থাকে। এক মিনিট অভিজিৎ, আই সি ইউ। আমাদের ফোনগুলো তখনই ও হ্যাক করেছে। আর অভিজিৎ স্যার, দয়া স্যার, আপনাদের দুজনের ফোনগুলো বোধহয় ও এসিপি স্যারের ফোন থেকে হ্যাক করেছিল। হ্যাঁ পুরবী। করণ মৃতের সঙ্গে রিলেটেড? যেই শাস্তি রণধীর তোমাদের দিতে চেয়েছিল, এখন আমরা তোমাদের দেব। যেমন শ্যাম, তনিষা আর রেকে দিয়েছি। এবার তোমরা দুজন বাকি আছো। তখনই রণধীরের আত্মা শান্তি পাবে। এই বাড়িতেই তোমরা মেরেছিলে না রণধীরকে? করণ, তোমার কাছে কোনো প্রমাণ নেই না? তুমি আমাদের ফাঁসিয়েছো না? হ্যাঁ? এই তুমি
তোমাকে কি মারবো? তুমি তো দেখতেই পাও না। কিন্তু মারতে তো হবেই। ব্যাস এটাই প্রবলেম আজকালকার দিনে তোমাদের মতো ছেলে মেয়েদের। খুব তাড়াতাড়ি করো তোমাদের মতো আজকালকার ছেলে মেয়েরা কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য। এটা ধরো। কে বলে যে তোমাকে দেখার জন্য আমার চোখের দরকার পড়বে? শীতল, শীতল মা, তুমি ঠিক আছো তো? বাবা, অনেক বছর ধরে আমি স্পেশাল ফোর্সে ছিলাম। শত্রুদের আমি চটকে মেরে আমি শুঁকে বের করে দিতাম। আর তুমি তো বাচ্চা। ছেড়ে দাও ওকে। আমি তো অন্ধ অফিসার, কিন্তু আপনি দেখে বলুন যে আমি ওর পুরো শরীর বেকার করে দিয়েছি নাকি না, নাকি মারবো আবার? শীতল, রণধীর তোমার ভাই ছিল আর কল্যাণবাবু রণধীর আপনার ছেলে, তাই তো? আর এসব করার জন্য আপনি সিআইডি কে ব্যবহার করেছেন, তাই তো? ঠিক বুঝেছেন আপনি। রণধীর শীতলের ভাই ছিল আর আমার ছেলে। মানে রের ভাই? না, রে আমার ছেলে নয়। ওকে তো শুধু আমি ব্যবহার করেছি আমাদের বোকা বানানোর জন্য, যাতে আমরা বিভান, অঙ্কিতা আর শ্যামা তানিশাকে দোষী মনে করি। আর ওদেরকে শাস্তি পাওয়াই, যাতে আপনার প্রতিশোধ পূর্ণ হয়। আমরা ওকে মারতে চাইনি। রণধীর অ্যাকসেন্ট ফ্রম কলগ্রামের স্টুডেন্ট ছিল, একদম সরল কিন্তু প্রচুর বড় লোক। অঙ্কিতা সবসময় একটা হাইফাই জীবন চাইতো,
ওই এই প্ল্যানটা বানায় রণধীরকে কিডন্যাপ করে ওর থেকে টাকা চাওয়ার। কত টাকা চেয়েছিলে তোমরা? 5 কোটি। আর তাও তুমি মেরে দিলে ওকে? রণধীর পালাচ্ছিল, অঙ্কিতা রেগে গেল আর ওর 1 সেকেন্ডের বোকামির জন্য ও ওকে মেরে দিল। আর তারপর আমরা সবাই ঘাবড়ে গেলাম, মাথায় আসছিল না যে কি করব। তাই ওর বডি নিয়ে আমরা লেকে ফেলে দিলাম। আর রে এই কথাটা মেনে নিতে পারেনি, তাই তো এখানেই তোমাদের প্ল্যান ফেল হয়ে যায়। স্যার ওই রণধীরের ভারতের সব দায়িত্ব আমারই ছিল। কল্যাণ আঙ্কেল আর শীতল তো নিউ ইয়র্কে ছিল, কিন্তু রণধীরের কেয়ারটেকার আমি এখানেই ছিলাম। এদেরকে টাকা দেওয়ার পরও রণধীরকে এরা ছেড়ে দেয়নি, মেরে দিয়েছিল। তো আমি ঘাবড়ে গিয়েছিলাম, কিছু বুঝতে পারিনি। তারপর একদিন রেহের কল এলো। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা ওকে আই এম সরি আঙ্কেল। কিছু হবে না তোমার। তুমি শুধু আমাদের বলে দাও যে বাকি বন্ধুরা কোথায়। আঙ্কেল ওরা সব বাইরে চলে গেছে, যতদিন না এই রণধীরের কেস মিটে না যাবে। আঙ্কেল ওরা ফিরে আসবে না। কোথায় আছে ওরা? আঙ্কেল ওই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। রে তো আমাদের কাছে ছিলই, আর শুধু 4 জন বাকি ছিল। আর এই কাজ আমরা একা করতে পারতাম না। আর তাই তুমি আমাদের ব্যবহার করেছো, তাই না? ওর কাছ থেকে সমস্ত ইনফরমেশন বের করার পরে ওকে তোমরা মেরে ফেলেছিলে, যাতে আমরা যখন ইনভেস্টিগেশন করব তখন যেন সব কিছু পরিষ্কার হয়ে যায়। আর তার সাথে আমাদের সব এভিডেন্সও দিয়ে দিলে, 4 জনের মোবাইল নাম্বার। আর শ্যাম যে প্যাথোলজিতে কাজ করতো সেখান থেকে ওর ব্লাডের স্যাম্পল আনিয়ে নিলে। আমাদের সবার ফোন হ্যাক করলে। ভীষণ ভালো প্ল্যানিং। কিন্তু একটা কথা ভুলে গিয়েছিলেন আপনি, শাস্তি দেওয়ার কাজ আপনার নয়, সেটা আইনের কাজ। রণধীরের মৃত্যুর প্রতিশোধ তো আপনি নিয়েছেন, কিন্তু শাস্তি আপনি নিজেকে দিয়েছেন। বড় ভুল করেছেন।